ছুটির দিনেও পেট্রোল পাম্পে যানবাহনে দীর্ঘ সারি, জরুরি চাহিদা পূরণে ৩ লাখ টন ডিজেল কেনার সিদ্ধান্ত সরকারের। রেলে বাসে ঢাকা ফেরা মানুষের ভিড়, টাঙ্গানো হচ্ছে না ভাড়ার তালিকা, প্রতারণার শিকার যাত্রীরা, কঠোর হওয়ার আশ্বাস বিআরটিএর। গোয়ালন্দে পদ্মা নদীতে বাস ডুবে নিহতদের সন্ধানে তৃতীয় দিনের অভিযানে স্পিড বোটে বিভিন্ন পয়েন্টে তল্লাশি। এবং রাজনৈতিক আধিপত্য এবং ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের জেরেই যুবদল নেতা গোলাম কিবরিয়া খুন, বিদেশে বসে নির্দেশ দেন মশিউর। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। ছুটির দিনেও রাজধানী সহ সারা দেশের পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। জ্বালানি পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় আছেন ক্রেতারা। চাহিদা মতো তেল না পেয়ে বাড়ছে মানুষের ভোগান্তি। এদিকে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার সরকারি ছুটির দিনে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এই অনুমোদন দেওয়া হয়। অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর পেট্রোল পাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার। বিজন, রাজধানীর পেট্রোল পাম্পের চিত্র কেমন দেখছেন? ফাতেমা, আপনাকে ধন্যবাদ। আমি বর্তমানে রয়েছি যে মিরপুরের দারুস সালাম এলাকা, সেই দারুস সালাম এলাকার একটি ফিলিং স্টেশনে, এবং আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে যারা আসলে অকটেন নেবেন এবং অকটেন ক্রেতাদের এবং বিশেষ করে অকটেন সহ জ্বালানি তেলের যে ক্রেতারা রয়েছেন তাদের একটি দীর্ঘ সারি আপনি পিছনের দিকে লক্ষ্য করবেন। এবং এছাড়াও আপনার হলো যে রাজধানীর শুধু এই এলাকাটি নয়, রাজধানীর বিশেষ করে সবগুলো পেট্রোল পাম্পের পরিস্থিতি একই রকম। এবং সরকারের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে জ্বালানি তেলের মজুদ এখন পর্যন্ত পর্যাপ্ত রয়েছে, যে যুদ্ধের দামামা সেটার পর থেকেই জ্বালানি তেলের সংকটটি বেড়ে যায় এবং চলতি মাসের শুরু থেকে সেটি তীব্র আকার ধারণ করে। এবং এর পরপরই কিন্তু মজুদের যে সক্ষমতা সেটি কিন্তু মজুদ রয়েছে, কিন্তু বাস্তবে একটি বিষয় দেখা গেছে যে প্রায় ৪৫ দিনের মজুদ রয়েছে, কিন্তু বাস্তবে চিত্রটি কিন্তু একটু ভিন্ন বলা হচ্ছে। দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি ডিজেলের চাহিদা চলতি মাসের দিকে এর ছিল ৩,৮৪,৮৫০ মেট্রিক টন। এদিকে গত ২২ মার্চ পর্যন্ত দেশে ডিজেলের মজুদ আছে প্রায় ১,৫২,৫৩৯ মেট্রিক টন, যা দিয়ে বর্তমানে সরবরাহ অনুযায়ী প্রায় ১২ দিনের চাহিদা মেটানো সম্ভব। দেশে বর্তমানে অকটেনের মজুদ রয়েছে ৯,৮২৯ মেট্রিক টন, যা দৈনিক চাহিদা অনুযায়ী প্রায় ৮ দিন পর্যন্ত চলবে। পেট্রোলের মজুদ রয়েছে ১৬,২২৫ মেট্রিক টন, দৈনিক সরবরাহ বিবেচনায় এর মজুদ প্রায় ১১ দিন চলবে। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের মজুদ কিছুটা স্বস্তিদায়ক, বর্তমানে ৪৪,৪১৪ মেট্রিক টন মজুদ রয়েছে, তা দিয়ে প্রায় ১৮ দিনের চাহিদা পূরণ করা সম্ভব। বিমান চলাচলে ব্যবহৃত জেট ফুয়েলের মজুদ তুলনামূলক বেশি স্থিতিশীল, বর্তমানে ৩৬,৬৬১ মেট্রিক টন মজুদ রয়েছে, যা প্রায় ২৪ দিন পর্যন্ত চলার একটি আনুমানিক চিন্তাধারা করা হচ্ছে। কেরোসিনের মজুদ যদি আপনাকে বলি ফাতেমা, ৮,৫৭১ টন, যা দিয়ে ৪৬ দিনের চাহিদা মেটানো সম্ভব। মেরিন ফুয়েলের মজুদ আছে প্রায় ১,৫০০ টন, যা দিয়ে ৪৪ দিন সরবরাহ করা সম্ভব। এছাড়াও ইস্টার্ন রিফাইনারিতে বর্তমানে ৮০,০০০ টন অপরিশোধিত তেল মজুদ আছে, দৈনিক গড়ে ৪,০০০ টন। শোধন ক্ষমতা বিবেচনায় এর মজুদ ১৭ থেকে ১৮ দিন উৎপাদন চালানো সম্ভব, তবে নতুন জ্বালানি না, সেক্ষেত্রে উৎপাদন ব্যবহৃত সংখ্যা রয়েছে। তবে বিপিসির একটি তথ্য আমার কাছে রয়েছে, ঘাটতি কমাতে ভারত থেকে পাইপলাইনে ১০,০০০ মেট্রিক টন তেল এই মুহূর্তে এসেছে এবং চলতি মাসে আরও ৫,০০০ টন আসতে পারে। তবে একটি বিষয় হচ্ছে ফাতেমা, যে এই সংকটটি তৈরি হওয়ার পরেই মানুষ কিন্তু হুমড়ি খেয়ে পড়ে এবং মানুষ মনে করে যে সম্ভবে তেলের সংকটটি তীব্র আকারে ধারণ করবে, যার ফলে আপনার হলো যে অনেকেই কিন্তু হুমড়ি খেয়ে আসছে, একই সঙ্গে তারা তেল নিচ্ছে। তবে আমি বর্তমানে যে ফিলিং স্টেশনটিতে রয়েছি, সেই ফিলিং স্টেশনটিতে একটি বিষয় হচ্ছে যে রেশনিং পদ্ধতি তুলে নেওয়া হলেও এখানে এক একজন অকটেন ক্রেতা প্রায় ৩ লিটার করে অকটেন পাচ্ছেন। তবে পেট্রোল ফিলিং মালিক সমিতি রয়েছে,
চিন্তা রয়েছে হয়ে যাবে, তবে সেই বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেনি সাধারণ মানুষ। ফাতেমা, এই ছিল সর্বশেষ যে বিজন, আপনাকে ধন্যবাদ। ঈদের ষষ্ঠ দিনেও রাজধানীমুখী মানুষের ঢল। সকাল থেকেই বাস টার্মিনাল এবং রেল স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। তবে ফেরার পথে স্বস্তির পাশাপাশি ছিল কিছুটা ভোগান্তিও। বিশেষ করে ট্রেনের টিকিট সংগ্রহে নানা অনিয়ম এবং সংকটের অভিযোগ করেছেন যাত্রীরা। অনেকে বলেছেন নির্ধারিত সময়ে টিকিট না পাওয়া, অতিরিক্ত ভিড় এবং ব্যবস্থাপনার ঘাটতি যাত্রাকে করেছে কষ্টকর। এছাড়া সড়ক পথে ফিরতে দুর্ঘটনার শঙ্কাও ছিল অনেকের মনে। পরিবার সঙ্গে নিয়ে যাত্রায় সে উদ্বেগ আরও বেড়েছে। এ নিয়ে আরও জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? ফাতেমা, ঈদের ষষ্ঠ দিনে এসেও রাজধানী ঢাকায় ফিরছেন অফিসমুখী মানুষ, এবং আজকে সকাল থেকে ঢাকা কমলাপুর রেল স্টেশন এবং বর্তমানে আমরা অবস্থান করছি মহাখালী বাস টার্মিনালে। এটি ঢাকার ব্যস্ততম বাস টার্মিনাল একটি অন্যতম স্টেশন, এবং এখানটিতে এসেও আমরা যেটা দেখতে পেয়েছি যে শহরমুখী মানুষ গ্রাম থেকে ফিরে আসছেন এবং তারা এই শহরে ফিরছেন তাদের অফিসে যোগদান করার জন্য। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে টিকিট সংকট এবং টিকিটের যে বাড়তি দাম সেটির ভোগান্তিতে তারা পড়েছেন, এবং তারা বলছেন যে বিশেষ করে ট্রেনের ক্ষেত্রে যে কালোবাজারি এবং সিন্ডিকেটের মাধ্যমে ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে এবং তাদের নানান ভোগান্তিতে পড়ছেন। কিছু কিছু যাত্রী ব্ল্যাকে টিকিট ক্রয় করে যাত্রা করছিলেন এবং রেল কর্তৃপক্ষ তাদেরকে ধরে জরিমানা করছিলেন, সেটাই আমরা লক্ষ্য করেছি। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন উপায় না পেয়েই তারা ব্ল্যাকের টিকিট কেটে এক পর্যায়ে বাধ্য হয়ে তারা ঢাকা ফিরছেন, এবং রেল কর্তৃপক্ষ বলছেন যে এই বাড়তি এই চাপ সামলাতে তারাও হিমশিম খাচ্ছেন। যে রেলের ধারণ ক্ষমতা 1000, সেখানে যাত্রী ফিরছেন প্রায় 3000 কিংবা 4500 মতো করে। তো সেই বাড়তি যাত্রী সামাল দিতেও তারা হিমশিম খাচ্ছেন। রেলের যারা ভিআইপি যাত্রী রয়েছেন তারা অভিযোগ করেছেন যে তাদের এসি কেবিনগুলোতেও উপচে পড়া ভিড় ছিল। সাধারণ যাত্রীরা বিনা টিকিটে সেখানে ভ্রমণ করেছেন। কেউ কেউ বলছেন যে প্রায় অর্ধেক যাত্রী টিকিটে, স্ট্যান্ডিং টিকিটে এসেছেন রেলে। এবং এটি বাস টার্মিনালে মহাখালীতে এসে আমরা যেটা দেখতে পেয়েছি যে এই বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ এই রেলে, এই সড়ক যোগে অর্থাৎ বাসে এই মহাখালী স্টেশনে ফিরছেন ঢাকার উদ্দেশ্যে, এবং তারা বলছিলেন যে তাদের ভিতরে কিছুটা শঙ্কা ছিল, যেহেতু এই গত 6 দিনে বা সর্বমোট বাংলাদেশে প্রায় 200-এরও অধিক মানুষের মৃত্যু ঘটেছে সড়ক দুর্ঘটনায়। সুতরাং তাদের ফিরতির পথে তাদের পরিবারের স্বজনরা উদ্বেগ প্রকাশ করেছিল এবং নানান শঙ্কায় ছিল। তারপরে তারা স্বস্তিতে ঢাকায় এসে তাদের কর্মব্যস্ততা আবার ফিরবেন বলে তারা কিছুটা স্বস্তি জানিয়েছেন। সর্বোপরি তারা বলেছেন যে সরকারের এই বিষয়টিতে নজর দেওয়া উচিত, কিভাবে সড়ক দুর্ঘটনা রোধ করা যায় এবং সর্বোপরি টিকিট কালোবাজারি কিভাবে বন্ধ করে সাধারণ মানুষের সেবাটাকে নিশ্চিত করা যায় সেটির কথা তারা জোর দাবি জানিয়েছেন। তো ফাতেমা, সর্বশেষ রাজধানী মহাখাল বাস টার্মিনাল থেকে এই সংবাদ ছিল আমার কাছে। তরিকুল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর অভ্যন্তরীণ যাত্রীবাহী বাসে টাঙ্গানো হচ্ছে না ভাড়ার তালিকা। এতে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন যাত্রীরা। আর চালক সংশ্লিষ্টদের অভিযোগের তীর বাস মালিকদের দিকে। যদিও এক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিআরটিএ। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। আইন আছে কিন্তু প্রয়োগ নেই, দুর্ভোগ আছে প্রতিকারের ব্যবস্থা নেই। এমন বাস্তবতায় প্রতিনিয়ত ছুটে চলছে ঢাকার অভ্যন্তরীণ বাস ও যাত্রীরা। যাত্রীবাহী বাসে টাঙানো হয় না ভাড়ার তালিকা। এতে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন যাত্রীরা। আমরা যারা ঢাকায় আসি প্রথম তাদের কাছে হচ্ছে একটু এক্সট্রা চার্জ করে, ওরা ওদের মতো করে ভাড়া নেয়। আমরা তো স্টুডেন্ট হিসেবে যেহেতু আসি, আমরা সবসময় 15 টাকা করে আসি, আজকে সেই জায়গায় 30 টাকা করে রাখা হয়েছে। ওরা তো মনে করেন সবসময় মার্কেটিং করে, এরকমই আর কি, সমস্যা শেষ নাই। বাংলাদেশ সড়ক পরিবহন আইন 2018-র 34-এর 3 ধারা অনুযায়ী প্রতিটি গণপরিবহনে সহজে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা টাঙানোর বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু বাস্তব চিত্র উল্টো। আমাদের থেকে যে ভাড়াটা নেয় আমরা আসলে সেই চার্টটা দেখতে পাচ্ছি না, এখানে কোথাও লেখা নাই। মূল্য তালিকা ঠিকমতো গাড়ির ভিতরে রাখলে সবার জন্য সুবিধা হয়, তা না হলে তো
গ্যাঞ্জাম লাগে। মূল্য তালিকা টানানো প্রয়োজন, তাহলে দেখা যাচ্ছে যাত্রীরা সচেতন হবে এবং গাড়িওয়ালারা তারা সচেতন হবে। পাশাপাশি অতিরিক্ত যাত্রী নেওয়ার বিষয়েও রয়েছে অভিযোগ। ওভারলোড হয়ে গেছে, তারপরেও তারা গাড়ি ছাড়তে চায় না। হ্যাঁ, দাঁড়ায় লোকজন মানে দাঁড়াইতে পারে না, এমন অবস্থা, লোক হয়ে যায়। যদিও এই ব্যাপারে কথা বলতে নারাজ সংশ্লিষ্টরা, আবার কারো অভিযোগের তীর বাস মালিকদের দিকে। এটা কোম্পানির জিগান, এটা আমার জিগান, কোম্পানির জিগান জান। তো মালিকের গুরুত্ব দেওয়ার কথা, এটা আমাদের গুরুত্ব না। মালিক যেভাবে বলবো সেভাবে আমরা চলবো। আমরা না পাইলে কোথেকে টাঙাবো? আমরা তো পাইতে হইব জিনিসটা। বিশেষজ্ঞরা বলছেন, যাত্রীদের পকেট কাটতেই এমন পন্থা অবলম্বন করেন মালিক এবং সংশ্লিষ্টরা। মূল্য তালিকা যদি আপনি টাঙিয়ে রাখা হয়, তাহলে আমরা ভাড়া নিয়ে যে নৈরাজ্য দেখি গণপরিবহনে, সেই নৈরাজ্য তো করা যাবে না। তবে এক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগের আশ্বাস দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। কঠোরভাবে এই নির্দেশনা পালনের জন্য একটা সার্কুলার দিয়ে দিব। আমাদের যে নির্ধারিত ভাড়ার চার্ট আছে এটা টাঙিয়ে রাখতে হবে। একদিকে অতিরিক্ত ভাড়া নেয়ার প্রবণতা, অন্যদিকে যাত্রীদের কম ভাড়া দেওয়ার চেষ্টা। প্রতারণা এড়াতে ভাড়ার তালিকা টাঙানোর পাশাপাশি সদিচ্ছার সমন্বয় অত্যন্ত জরুরি বলেও দাবি বিআরটি-এর। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং কোস্টগার্ডের ডুবুরি দল। শুক্রবার সকাল ৮টা থেকে তারা আবারও উদ্ধার কার্যক্রম শুরু করে। স্পিডবোট ব্যবহার করে আশেপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। কোনো মরদেহ ভেসে গেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ২৪ ঘন্টার বেশি সময় পেরিয়ে যাওয়ায় মরদেহ ভেসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকায় আশেপাশের এলাকাগুলোতে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। এ নিয়ে আরও জানাতে দৌলদিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, উদ্ধার তৎপরতার সার্বিক অবস্থা সম্পর্কে জানান। ফাতেমা, আমরা এই মুহূর্তে আছি রাজবাড়ীর গোয়ালন্দের দৌলদিয়া ঘাটে, যেখানে যে গত দুদিন আগে অর্থাৎ আজকে ৩ দিন চলছে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সৌহার্দ্য পরিবহনে একটি বাস, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু আসলে বাসটি যে এখানে কিন্তু যে রেলিংটা রয়েছে সেই রেলিংটা টপকি, আসলে রেলিংটার আমরা যদি পরিমাপটা করতে চাই উচ্চতা 6 থেকে 8 ইঞ্চি হবে। তো এটি কিন্তু আসলে যথেষ্ট নয়, যার কারণে আসলে যেই বিশেষ করে যে ফেরিঘাটে যে পন্টুন থাকে সেই পন্টুনের যে সাপোর্টিং পিলার বা রেলিং বা বর্ডার যাই বলেন না কেন, এটি কিন্তু আসলে যথেষ্ট নয়। এটি নিয়ে স্থানীয় মানুষের কাছে সেই রাস্তাটি একদমই খুব বাজে অবস্থা, শোচনীয় অবস্থা। এখানে ইট সুরকি এবং বালির যে আস্তরণ, ইট সুরকি এবং বালির যে আস্তরণ সেটি পাচ্ছেন। এখানে কিন্তু সেই বাসটি দাঁড়িয়ে ছিল এবং হঠাৎ করে যে একটি ফেরি আসার কারণে তারা বাসটি স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, বাসের চালক আসলে বাসের চালক আসলে তখন তারা আসলে পিকআপও দেয়নি, অটোমেটিক্যালি বাস চলে যায়। যেটি যদি সাপোর্টিং 3-4টি থাকতো বা পিলার থাকতো, এই দুর্ঘটনা কিন্তু আসলে ঘটতো না, 26টি তাজা প্রাণ অকালে ঝরতো না। এবং এখানে আমরা স্থানীয় অনেকের সাথেই কথা বলেছি, যাত্রী যারা চলাচল করেন তাদের সাথে কথা বলেছি, চালকদের সাথে কথা বলেছি, তাদের আসলে ক্ষোভের অন্ত নাই। একটি আধুনিক ফাতেমা, যে আপনি জানেন এই ফেরিঘাটটি খুবই ঐতিহ্যবাহী একটি ফেরিঘাট। আমরা দেশ অনেক ডিজিটাল হয়েছে, অনেক এগিয়েছে, আধুনিক প্রযুক্তির সন্নিবেশন সব সেক্টরে হয়েছে, কিন্তু যে বিআইডব্লিউটির যেই ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটের যে দশা সেটি কিন্তু প্রাচীন পদ্ধতিতে চলছে। বিশেষ করে যে এই যে পাটাতনে রয়েছে, পাটাতনে কিন্তু কোনো রাবার বা লোহার কোনো প্রোটেকশন দেওয়া নাই, যার কারণে যে কোনো বিট না থাকার কারণে কিন্তু আসলে সেই
সেই বাসের গতি আসলে হারিয়ে ফেলার কারণেই কিন্তু যেই মর্মান্তিক দুর্ঘটনা, সেই দুর্ঘটনা আমরা কথা বলেছিলাম বিআইডব্লিউটিসি এর একজন কর্মকর্তার সাথে, তিনি আসলে কোনো সদুত্তর দিতে পারে নাই। তো ফাতেমা, আমার কাছে এই ছিল দৌলতদিয়া ফেরিঘাট থেকে সবশেষ পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ। রাজনৈতিক আধিপত্য বিস্তার এবং ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হন পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া। বিদেশে বসে হত্যার নির্দেশ দেন সন্ত্রাসী মশিউর রহমান মশি। কিলিং মিশনের সরাসরি অংশ নেওয়া 2 শুটারকে গ্রেপ্তারের পরে এসব তথ্য জানতে পেরেছে র্যাব। শুক্রবার সকালে মিরপুরের র্যাব 4-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাবুদ্দিন কবির জানান যে এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড, যাতে বড় অঙ্কের অর্থের লেনদেন হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় পেশাদার শুটার এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা, চাঁদাবাজি এবং মাদক মামলা রয়েছে। জুট ব্যবসাকে নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, হাউজিং ব্যবসা, ডেভেলপার ব্যবসা নিয়ন্ত্রণ, ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ, এগুলোতে কিবরিয়া বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এর কারণেই কিবরিয়াকে তারা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। কিলিং মিশনে সরাসরি শ্যুট করার জন্য 3 জন শুটার ছিল। একজন জনি, সে আগেই ধরা পড়েছে। তারপরে আজকে আমরা যে 2 জনকে ধরেছি সেটা হচ্ছে লোপন এবং কাল্লু। আসামিদের বিরুদ্ধে বেশ কিছু মামলা পাওয়া গেছে, হত্যা মামলা আছে। ঈদের ছুটি শেষ হলেও জমে ওঠেনি রাজধানীর বাজার। এখনও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। বাড়তি চাহিদার কারণে ঈদে বেড়েছিল মাংসের দাম, সেই ধারা এখনও চলমান। বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি, গরু ও খাসির মাংস। মাছের বাজারও চড়া, তবে সবজির চাহিদা এবং সরবরাহ কম থাকায় দাম কিছুটা কম। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ঈদের ছুটি শেষ হলেও রাজধানীর বাজারে এখনো জমে ওঠেনি বেচাকেনা। কোনো কোনো দোকান বন্ধ, ক্রেতার সংখ্যাও কম। এদিকে ঈদের পরও মুরগির দাম চড়া। সোনালী বিক্রি হচ্ছে 400 টাকা কেজি পর্যন্ত। ঈদের আগের চেয়েও বেশি দাম সোনালী মুরগির। ব্রয়লারের কেজিও 200 টাকার ওপরে। আর মুরগির দাম চড়া থাকায় অসন্তোষ জানান ভোক্তারা। মুরগির দাম বাড়তি, কমে নেই। মুরগির বাজারটা আমার মনে হয় সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত। একটা বাজারে একটা দাম যেটা থাকে, অন্য বাজারেও সেটা তাদের কাছে ইনফরমেশনটা চলে যায়। তো সেক্ষেত্রে কেউই দাম ছাড়তে চায় না। সত্যিকার অর্থেই আমরা এখন একেবারেই দেয়ালে পিঠ থেকে গেছি, বেঁচে আছি কোনো রকমে, সেই আর কি। ঈদে গরুর মাংসের চাহিদার সঙ্গে বাড়ে দামও। ঈদের আগে গরুর মাংসের কেজি ছিল 850 থেকে 900 টাকা। এখনো তা বিক্রি হচ্ছে বাড়তি দামেই। প্রতি কেজি 820 থেকে 850 টাকায় বিক্রি হচ্ছে। আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1300 টাকা কেজি দরে। ঈদের আগে খাসির মাংসের দাম ছিল 1200 টাকা। ঈদের পরও বিক্রি হচ্ছে চড়া দামেই। 800-820 টাকা, এরকম 20 টাকা কম বেশি। বাজারে গরু সংকট, এখন অ্যাভেলেবেল না গরু। 1300 টাকা যাচ্ছে, তাও একদম। কি পরিমাণ দাম! একটা রিক্সাওয়ালার ক্ষমতা আছে 800-850 টাকা ইনকাম করি গরুর মাংস খাওয়া, খাসির মাংস খাওয়া। এখনো কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। জ্বালানি তেলের পাশাপাশি আলোচনায় ভোজ্য তেল। বাজার থেকে অনেকটাই উধাও সয়াবিন তেলের 5 লিটারের বোতল। 5 লিটার তেল কম, 5 লিটার কম দেয়, সাপ্লাই কম, বুঝছেন? আর দিল একটু রেট আগের চেয়ে বাড়াই দিচ্ছে। মাছের দামও বাড়তির দিকে। প্রতি কেজি রুই 350 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। চাষের বা নদীর মাছের বাড়তি দামে নাজেহাল ক্রেতা। চিংড়ি মাছের দাম কত 1200 টাকা, এগুলা 1800 টাকা করে নিচ্ছে রোজার সময়ও শুরুর দিকে। এখন তো রোজার পর দাম আরো বাড়ছে, এখন তো কমেনি, কমার তো কোনো লক্ষণ দেখছি না। ঈদের আগে এই মাছগুলো আমরা নিয়েছি 1200 টাকা, এখন চাচ্ছে 1600 টাকা কেজি। ঈদের পর সবজির চাহিদা ও সরবরাহ দুই কম থাকায় দাম তুলনামূলক কিছুটা কম। অবশ্য টমেটো, শসা, কাঁচামরিচ ও লেবুর চাহিদা রয়েছে আগের মতোই। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাজারের খবর জানাতে বন্দরনগরীর চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, ছুটির দিনে বাজারের আজকে চিত্র জানাবেন, ক্রেতা বিক্রেতার বক্তব্য কি? আমি সকাল থেকে চট্টগ্রামে বেশ কয়েকটি বাজার ঘুরে দেখেছি, অর্থাৎ গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম কিন্তু কমেছে। তবে শীতকালীন কিছু সবজির দাম বেড়েছে। আমি কয়েকটি সবজি যদি আপনাকে জানাই, গত সপ্তাহে কিন্তু বেগুন বিক্রি করা হয়েছিল আপনার
80 টাকা করে, এই সপ্তাহে বিক্রি করা হচ্ছে 60 টাকা। আর ঢেঁড়স বিক্রি করা হয়েছিল 80 টাকা, এই 80 টাকা। আর বরবটি 120 টাকা বিক্রি করা হয়েছিল গত সপ্তাহে, এই সপ্তাহে 100 টাকা করে বিক্রি করা হচ্ছে। শসা 80 টাকা করে বিক্রি করা হয়েছিল, এই সপ্তাহে কিন্তু 100 টাকা। আর দাম এই বেড়েছে যে কয়েকটি পণ্য যদি বলি, অর্থাৎ গত সপ্তাহে ফুলকপি বিক্রি করা হয়েছিল আপনার 50 টাকা, এই সপ্তাহে বিক্রি করা হচ্ছে 80 টাকা করে। আর বাঁধাকপি বিক্রি করা হয়েছিল 20 টাকা, এই সপ্তাহে কিন্তু 80 টাকা বিক্রি করা হচ্ছে। আর সিম বিক্রি করা হয়েছিল 60 টাকা, এই সপ্তাহে বিক্রি করা হচ্ছে 120 টাকা করে। মূলা বিক্রি করা হয়েছিল 60 টাকা, এই সপ্তাহে বিক্রি করা হচ্ছে 80 টাকা করে। তবে আমরা অন্যদিকে যদি মুরগির বাজারের কথা বলি, মুরগির দাম কিন্তু কমেছে। 230 টাকা যে ব্রয়লার মুরগি, সেই ব্রয়লার মুরগি এই সপ্তাহে বিক্রি করা হচ্ছে 190 টাকা করে। আর সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে 390 টাকা করে। আর মাছের বাজারে যদি বলি, যেহেতু মাছের বাজারে কিন্তু আগের মতোই রয়েছে, বেশিরভাগ মাছের দাম কিন্তু আগের দামে বিক্রি করা হচ্ছে। তো এখানকে যারা এই ক্রেতা রয়েছে, অর্থাৎ যারা ভোক্তা রয়েছে, ভোক্তাদের সাথে আসলে কথা হয়েছে, তারা বলছেন আসলে সবজির দাম কিছুটা কমাতে কিন্তু তারা স্বস্তি বোধ করছেন। তো সব মিলিয়ে বাজার কিন্তু নিম্নমুখী, অর্থাৎ চট্টগ্রামের কাঁচা বাজারে। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ প্রথমা। সুমন, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে দেশীয় অস্ত্রের আঘাতে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসী রাশেদ বাহিনীর বিরুদ্ধে। দাসের হাটবাজারের ব্যবসায়ী মাহবুবের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করেন স্থানীয় সন্ত্রাসী রাশেদ। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে 14-15 জন সন্ত্রাসীদের নিয়ে তাকে এলোপাথারি মারধর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরের এক পর্যায়ে মাহবুব অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং শরীরে বিভিন্ন স্থানে জখম রয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে ভয়ে ভুক্তভোগী পরিবার এ বিষয়ে এখনো মামলা দায়ের করেনি। তবে বাইরে চা খাই, এমনকি অবস্থা আমারে কোতাগলা সাবিদরি মাইদর রাশেদ আর ওই যে গফুরের ছেলে সবুজ। আমার স্বামীর অল্প কিছু ব্যবসা, উনি চাঁদা চাইতেছে 5 লাখ টাকা, আমার স্বামী 10,000 চাইতে 20,000 চাইতো। এবং একটু নিরীহ প্রকৃতির লোক রাশেদ এবং সবুজ, এরা অনেক আগ থেকে মাহবুবুর রহমান থেকে চাঁদা চাই আসছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবন্ধে ইরানকে এগিয়ে এসে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থলযুদ্ধের আশঙ্কায় ইরান 10 লাখেরও বেশি যোদ্ধা জড়ো করেছে। চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া 15 দফার শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। যুদ্ধ নিয়ে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র। সংঘাত বন্ধ করতে হলে ইরানকে এগিয়ে এসে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য স্থলযুদ্ধের আশঙ্কার মধ্যে আইআরজিসি, বাসিজ এবং নিয়মিত সেনাবাহিনীর তত্ত্বাবধানে 10 লাখেরও বেশি যোদ্ধা জড়ো করেছে ইরান। যুদ্ধাবসানে যুক্তরাষ্ট্রের দেয়া 15 দফার শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। সংঘাত নিরসনে ইরান বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে গুপ্ত হত্যা, আগ্রাসন বন্ধ এবং যুদ্ধের পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই বিষয়ে তেহরান নিশ্চয়তা চেয়েছে। তেহরান এখন ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় রয়েছে। চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। যুদ্ধবিমান F-18 ভূপাতিতের দাবি সরাসরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির বিদ্যুৎ গ্রিডে হামলার পরিকল্পনা আবারও স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীর বিষয়ে কূটনৈতিক ও সামরিক তৎপরতা জোরদার করেছে ফ্রান্স। যুদ্ধ শেষের পর গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দ্রুত সচল রাখতে 35টি দেশের সঙ্গে বৈঠকে বসেছেন দেশটির সেনাপ্রধান। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলার খবর। আর্চারি এশিয়ান আর্চারি টুর্নামেন্টে ভিয়েতনামকে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। ফাইনালে দারুণ পারফরমেন্স দেখান বাংলাদেশের 3 আর্চার হিমু বাছার, রাকিব নওয়াজ এবং ঐশ্বর্য।
নির্ভুল নিশানায় তারা সংগ্রহ করেন 231 পয়েন্ট। অন্যদিকে ভিয়েতনাম পায় 225 পয়েন্ট। 6 পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। এর আগে গত বছর এই টুর্নামেন্টের রিকার্ভ পুরুষ একক ইভেন্টের স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।